সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। শুনশান রাস্তায় কোনো মানুষ নেই। গা ছমছম করা পরিবেশের ভিতর অ্যাম্বুলেন্সের শব্দটা ভয়ঙ্কর লাগছে। অন্ধকার ফুঁড়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে গাড়িটা তোড়জোড় কায়দায় ছুটছে। চলন্ত গাড়ির ভিতরে লেডি ডক্টর বসা, সঙ্গে একজন নার্স কাজ করছে। লেডি ডক্টরটা ছোট্ট কাঁচের শিশি থেকে লম্বা সিরিঞ্জটা ভর্তি করলো। মুখে মাস্ক লাগানো অবস্থায় সামনের পুরুষটির দিকে তাকালো। পুরুষটার মুখটা এখনো কাঠের মতো কঠিন দেখাচ্ছে। কানে ফোন লাগিয়ে থেমে থেমে কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছে। কিছু কিছু কথা শুনে রাগে ঠোঁট শক্ত করছে, আবার কিছু কথা শুনে বাঁ ভুরুটা উঁচু করে নাক ফুলাচ্ছে। লেডি ডক্টরটা সিরিঞ্জ ভরা শেষে শিশিটা আগের জায়গায় রেখে দিল। মুখ ঘুরিয়ে পুরুষটির দিকে তাকাতেই হঠাৎ নার্সের দিকে খেয়াল হলো। মেয়েটা চোরা চোখে সেই দিকেই তাকিয়ে আছে। শান্ত মুগ্ধ দৃষ্টিটা নরমভাবে চোখ ঘোরাচ্ছে। লেডি নার্সটা মেয়েটার অবস্থা দেখে ক্ষুব্ধ হলো। মনে মনে কঠিন কিছু আওড়ালে শেষমেশ পুরুষটির উদ্দেশ্যে বলল, মিস্টার জাংকুক, ফোনটা রাখো। তুমি যে আমার আন্ডারে আছো এটা ভুলো না। দেখি, হাতটা দাও। জরুরি কথায় বাধা পেয়ে চোখ ঘোরালো জাংকুক। অন্য কোনো ডাক্তার হলে সে সত্যি খেপে উঠত, কিন্তু এ দফায় খেপল না। এরই মধ্যে লেডি ডক্টরটা আবার ফোন রাখতে ইশারা করলো। জাংকুক শান্ত মুখে ওপাশের ব্যক্তিকে কিছু বলে কলটা কেটে দিল। কলটা রেখে তার বাঁ হাতটা চুপচাপ ডাক্তারের দিকে এগিয়ে দিল। ডাক্তার কয়েক সেকেন্ড ইনজেকশনটা চেক করে সূক্ষ্ম ছুঁচটা জায়গা মতো ঢোকালো। মেডিসিন পুশ করতে করতে বলল, তুমি আর ভালো হলে না। যেই রিস্কি কাজ নিয়ে পড়ে আছো, আর একটু হলে ওটিতে ঢুকতে হতো। তোমার কি ওয়াইফের জন্য একটু টেনশন হয় না? বুলেট কোথায় টাচ লেগেছে জানো? পুশ করা শেষে জায়গাটায় তুলো চাপলো জাংকুক। স্বাভাবিক মুখভঙ্গিতে দৃঢ়তার সাথে বলল, লাগলেও কিছু করার থাকতো না, কারণ ব্যাপারটা সম্পূর্ণ উপরওয়ালার কাছে। এদিকে আমার আপনার কোনো হাত নেই। আজ বেঁচে আছি, কাল মরবো, এটাই নিয়ম। জাংকুকের কাট কাট কথা শুনে নিঃশ্বাস ছাড়লো ডাক্তার। জাংকুকের সাথে কোনোদিনই যুক্তি দেখিয়ে পারেন না। সোজা সরল কথাটা খুব জঘন্যভাবে পেঁচাতে জানে জাংকুক। এমন এমন যুক্তি স্থাপন করে তখন বাধ্য হয়ে সামনের ব্যক্তিকে মুখ থুবড়ে পড়তে হয়। জাংকুক কিছুক্ষণ চুপ থেকে নিরুত্তাপ কণ্ঠে বলল, দেখুন ম্যাম, আমার ওয়াইফটা খুব সেন্সিটিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ইঙ্গিতপূর্ণ কথাটা কেউ না বুঝলেও তিনি ঠিকই বুঝলেন। নার্সের বোকার চাহনি উপেক্ষা করে শান্ত গলায় বললেন, না বোঝার উপায় আছে? তোমার ওয়াইফ যদি সেন্সলেস হয় তাহলে আসল কালপ্রিটটা তুমি নিজেই। শার্ট খোলো। যদি স্টিচ লাগাতে হয় তাহলে এক্ষুনি অ্যাম্বুলেন্স করাতে হবে। ঢোক গেল নার্সটা। শার্ট খোলার কথা শুনতেই বুকের ভেতর টিপটিপ করছে, কান গরম লাগছে, লজ্জায় তাকাতেও পারছে না। তবু মনের ভিতর তাল হারিয়ে চোখ খুলো নার্সটি। জাংকুক আজ্ঞা মতো শার্টের টপ বাটনটা খুলে দিয়েছে। মুখের থেকে চোখটা সরিয়ে মৃদু হেসে দুই হাতে বোতাম খুলতে খুলতে বলল, আই অ্যাসিওর ইউ ম্যাম, আমার স্টিচ লাগবে না। ডাক্তারটি ক্ষীণ রাগ দেখে বলল, তুমি নিশ্চয়ই ডক্টর নও জাংকুক, আমাকে দেখতে দাও। যদি স্টিচ লাগার মতো সিচুয়েশন থাকে আমি পিছপা হব না। শার্ট খোলার পর ভালো মতো বুকের ডান পাশটা দেখতে লাগলো। হাতে সার্জিক্যাল গ্লাভস পরে একটা কাঁচি নিল সে। কাঁচির মুখে তুলো নিয়ে ধীরে ধীরে ক্ষতটা পরিষ্কার করলো। বুলেট প্রুফ ভেস্টটা যতই মজবুত হোক না কেন, গুলিটা কাঁচ থেকে করায় ভেস্ট ফুটো হয়ে চামড়ার নিচে এসে ঠেকেছে। ভাগ্যিস সেটা চামড়া গলিয়ে বুকে ঢোকেনি। ডাক্তারটি তার দক্ষ হাতে ক্ষতর কাছে ওষুধ ছুঁয়ে দিল। পরিশেষে তুলো দিয়ে ক্ষতর মুখটা বন্ধ করলো। সেবা শুশ্রূষার পর্ব শেষ হলে সহকারীর দেওয়া খয়েরি টি শার্টটা পরল জাংকুক। টিমটিমে হলদেটে বাতির নিচে স্লিপ দুটো দ্রুত ভাঁজ করতে থাকলো। নার্স মেয়েটা আর চোখে জাংকুকের দিকে তাকাচ্ছিল। ডাক্তারের বয়স 40 হলেও তার মেয়ের সত্তা নার্সটার অবস্থা ঠিকই বুঝতে পেরেছে। ডিপার্টমেন্টের সবচেয়ে ঠান্ডা মানুষ হিসেবে জাংকুককে চেনেন সে। পুরো ব্যক্তিত্বের ভিতর আচার নিষ্ঠ ব্যাপারটা প্রকাশ পায়। মেপে মেপে কথা বলার গুণটা দেখার মতো, আবার সময় মতো যোগ্য কথার পিঠে যুক্তি ছুড়তে ভোলে না। জাংকুক সবার কাছে শক্ত মেজাজের মানুষ।
কাজ ছাড়া কারোর সাথে অন্য কথাই যায় না। ডক্টরের প্রতিটা কথা চুপচাপ শোনার পিছনে জাঙ্কুকের বাবা দায়ী। জাঙ্কুকের বাবা আর এই ডক্টরের স্বামী বন্ধু সমতুল্য ছিল। সেই পুরনো সম্পর্কের জেরে তিনি আজও জাঙ্কুককে চেনেন। কিন্তু তাজ্জবের ব্যাপার হলো জাঙ্কুকের বাবার সাথে জাঙ্কুকের স্বভাব কিছুটা হলেও আলাদা। যেখানে জাঙ্কুকের বাবা সবার সাথে মিলেমিশে চলতো, সেখানে জাঙ্কুক তার ডিপার্টমেন্টের কাছে শক্ত। বাপ ছেলের এমন অদ্ভুত নজির দেখে প্রায় অবাক হন তিনি। অ্যাম্বুলেন্সটা জুবরি অন্ধকারের কাছে থেমে গেল। সাইরেনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। জাঙ্কুক ফোনটা পকেটে রেখে দরজাটা ধাক্কা দিয়ে খুলল। এক লাফ দিয়ে নিচে নামতেই মুখ ঘুরিয়ে পিছু ফিরে তাকালো। ডক্টরকে কৃতজ্ঞতার হাসি দিয়ে যেতে লাগলো জাঙ্কুক। হঠাৎ পা থামিয়ে পিছু ঘুরল সে। ডান কপালের কাছে 2 আঙুল ছুঁয়ে স্যালুট ইশারা করলো। জাঙ্কুকের কাণ্ড দেখে তিনি হেসে ফেললেন। গাঁটটা মারার ভঙ্গিতে হাত উঠিয়ে হাসতে হাসতে বললেন, বাবার মতো ফাজলামি করবে না জাঙ্কুক। বেশ দূর থেকে সদ্য পরা রেনকোটের ব্যক্তিটা উত্তর দিল, আপনাকে সম্মান জানাচ্ছি ম্যাম, থ্যাংক ইউ ফর ইউর লিফট। বৃষ্টিতে কাঁচা রাস্তাটা কর্দমাক্ত। জায়গায় জায়গায় গর্ত ভরে জল জমেছে। অন্ধকারটা নিকোষা বলে সাবধানে হাঁটতে হচ্ছে। ওষুধের কড়া ডোজে মাথাটাও ভার ভার লাগছে। বুকের ডান পাশটা এখনো বেশ ব্যথা। এই ব্যথার জন্য ডান হাতটা বেশি নাড়াতেও পারছে না। রেনকোটের হুড়িটা চোখ পর্যন্ত টেনে এলো জাঙ্কুক। গায়ে এখনো ধীরে ধীরে বৃষ্টির প্রলেপ লাগছে। বৃষ্টিটা কেন থামছে না বুঝতে পারছে না সে। রাস্তা থেকে চোখ তুলে সামনে তাকালো। রিসর্টের মেন গেট। চোখ সয়ে যাওয়া অন্ধকারে চিনতে পারলো। ধীর গতিতে এগিয়ে গিয়ে দরজায় 2 হাত রাখলো সে। আলতো করে ধাক্কা দিতেই দ্বার দুটো খুলে যেতে থাকলো। ভিতরে পা দিতেই জাঙ্কুক চতুর্দিকে অন্ধকার আবিষ্কার করলো। সবগুলো কটেজের আলো নিভে আছে। কোথাও আলো নেই, কেবল বিদ্যুৎ পৃষ্ঠের আলোয় আকাশ চিরে যাচ্ছে। সকালের মতো আলো বিকিয়ে আবারও অন্ধকার হচ্ছে। ওটুকু আলোর মাঝে কটেজের দিকটা খেয়াল করলো সে। কোনটা তের কটেজ হতে পারে সেটা বোঝা মুশকিল। সবাই এখন গভীর ঘুমে ডুবে আছে। কাউকে ডেকে তোলাটা শোভা পায় না। জাঙ্কুক দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগেই বাতাসের জোরদার হুঙ্কার উঠল। শোঁ শোঁ করে তোড়জোড় হাওয়া বইল। হঠাৎ কটেজটার কাছে শব্দ হতে লাগলো। রুমের জানালাগুলো বাতাসের ঝাপটায় দাপাদাপি করছে। জাঙ্কুক দ্রুত চোখের সামনে হাত রেখে ঝাপটা বাঁচিয়ে দেখলো। অমনি 2 নাম্বার কটেজটা দেখে নিশ্চিত হলো সে। বাতাসে জানলার কপাটটা খুলতেই জ্বলন্ত মোমের শিখাটা দেখতে পেল জাঙ্কুক। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আলোর শিখাটা দেখলো। ঠোঁটের কোণে চিরচেনা হাসিটা ফুটে উঠলে সেই দিকেই পা বাড়ালো। কটেজের সিঁড়িতে পা ফেলতেই দরজার দিকে গেল সে। গা থেকে রেনকোটটা খুলে হাতে নিল। এরপর খুবই নৈপুণ্যের সাথে দরজা খুলল জাঙ্কুক। একটু শব্দ না করে চটপট ভিতরে ঢুকে গেল। দরজাটা চাপিয়ে দিতেই টেবিলে চোখ পড়ল। লম্বা মোমের মাথায় আলোর শিখা জ্বলছে। বাতাসের জন্য দপ দপ করে হলদেটে শিখাটা লাফাচ্ছে। পুরো ঘরটার ভিতরে সম্মোহনীয় পরিবেশ। কাউকে বশ করার জন্য মোক্ষম সুযোগ। জাঙ্কুক চোখ তুলে বিছানার দিকে তাকালো। সবসময়ের মতো লম্বা দীর্ঘ চুলগুলো এলোমেলো হয়ে আছে। বিছানা ডিঙিয়ে ফ্লোরের উপর স্তূপ হয়ে আছে। মোমের হলদেটে আলোয় এক পলক দেখার জন্য মন ছটফট করেছিল। ঘুমন্ত মুখটার পবিত্রতা দেখার জন্য, ছোঁয়ার জন্য জাঙ্কুক যেন ব্যাকুল। ডান কাঁধ হয়ে শুয়ে আছে তে। তারই দেওয়া গাঢ় নীল শাড়িটা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুক খুব আস্তে করে পা এগিয়ে চলল। বিছানার কাছে এসে চুপচাপ বসলো। তের মুখটা চুলের নিচে লুকিয়ে আছে। কালো কালো চুলের নিচে উজ্জ্বল চামড়াটা লুকোচুরি খেলছে। জাঙ্কুক তর্জনী দিয়ে সবকটা চুল কানের পিছনে গুঁজে দিল। মুখ নামিয়ে গালের উপর ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে চোখ বন্ধ করলো। পা হাত এগিয়ে তের গলা জড়িয়ে ধরলো। গালের উপর অষ্টযুগল চাপ বসিয়ে চুমু খেল সে। উষ্ণ স্পর্শের কাছে তন্দ্রা কাটলে তের চোখ খুলল। সে মাদকপূর্ণ পারফিউমের সুঘ্রাণটা আষ্টে পিষ্টে ধরেছে। বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস নিল তে। চোখ বন্ধ করে জাঙ্কুকের উপস্থিতিটা গাঢ় করে বুঝতে পারল। নিঃশ্বাসটা ছেড়ে চোখ খুলে জাঙ্কুকের দিকে ফিরল।
নিমেষেই চোখ দুটো মুখের পানে থামলো। জানলা থেকে আগত বাতাসে মোমের শিখাটা নড়ছে। রুমের মধ্যে সেটার জন্য আলো ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ দুজনের ভিতরে মৌনতার সময় চলল। তে সামনে থাকা মুখটার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে তাকালো। কপালে সাদা ব্যান্ডেজ করা, ঠোঁটের ডান কোণাটা চকচকে লাল হয়ে আছে। ঠোঁট থেকে চোখ সরিয়ে চোখের দিকে তাকালো। জাংকুকের গভীর চোখ দুটোর মাঝে দৃষ্টি মিলিয়ে দিল। জীবনের সকল অধ্যায় আজ বন্ধ হয়ে শুধু একটা অধ্যায় খুলে রইল। এই একটা অধ্যায় ছাড়া আর কোনো হিসেব নেই তের। বাইরে থেকে চিরচেনা মানুষগুলো অদমের মতো পরিচয় দিয়েছে। যাদের ছায়া তলে বীজ থেকে বৃক্ষ হয়েছে, আজ তারাই অমানুষ। জিমিনের মুখ থেকে সব শোনার পর একটু কাঁদে নিতে কেন জানি ভিতরটা শুষ্ক বিরান লাগছিল। জনশূন্য চরের মতো খালি খালি ঠেকছিল। কথাগুলো শোনার পর একটা স্বাভাবিক মানুষের মতো চিৎকার করে কাঁদা উচিত। হাওমা করে কাঁদাও ব্যতিক্রম কিছু হতো না। আজ তে এক ফোঁটাও চোখের জল ফেলতে পারেনি। যেখানে জিমিন বলতে বলতেই হাওমা করে কেঁদে ফেলেছিল, সেখানে আজ তে ছিল শান্ত। কথাটার ভয়াবহতা তাকে নির্বাক বানিয়ে দিয়েছে। তাকে বিমূঢ় অবস্থায় বাজেভাবে ধাক্কা দিয়ে ফেলেছে। সেখান থেকে উত্তরণের পথ আজ দিশেহারা। থেকে অনেকক্ষণ যাবৎ চুপ দেখে জাংকুক নিজে থেকে বলতে নিল। ঠিক তখনই ঠোঁটের উপর আঙুল রেখে বাধা দিল তে। ঠোঁট থেকে আঙুল সরিয়ে বালিশ থেকে মাথা তুলল। কিছুটা উঁচু হয়ে জাংকুকের দুই চোখের পাতায়, দুটো গালে, কপালের ব্যান্ডেজটার উপর ঠোঁট ছুঁয়ে দিল। শান্ত মনে প্রশান্তির ছাপ পেয়ে চোখ বুঝল জাংকুক। ঠান্ডা ঠান্ডা মুহূর্তে উষ্ণ ছোঁয়া পেয়ে মনটা বড় কাঙাল হয়ে যাচ্ছে। এই গভীর রাতের আদরগুলো সবটুকু ক্লান্তি শুষে নিচ্ছে। ব্যথায় ক্লিষ্ট হওয়া দেহটা ভারমুক্ত হচ্ছে। বালিশে মাথা রাখল তে। জাংকুকও চোখ খুলে তাকালো। জাংকুকের দিকে সরল দৃষ্টি রেখে আকুল কণ্ঠে বলল, আপনার বুকটায় ঘুমাতে চাইলে রাতটুকুর জন্য দেবেন? জাংকুক নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তের উপর থেকে সরে বিছানা থেকে নামলো। পকেট থেকে মোবাইল, ঘড়ি, ব্লুটুথ ডিভাইস বের করে টেবিলে রাখলো জাংকুক। এদিকে হাত খোপা পাকাতে পাকাতে বিছানা থেকে নামলো তে। দরজাটা ঠিকমতো লক করার জন্য সেই দিকে এগিয়ে গেল। নবের মধ্যে বাটন টিপে দরজাটা লক করলো। জানলার কাছে গিয়ে পর্দাটা সুন্দর করে টেনে দিল। বিছানার দিকে ফিরে আসতেই কপাল কুঁচকালো তে। জাংকুকের উন্মুক্ত বুকটার দিকে ব্যান্ডেজ দেখে উদ্বিগ্ন চোখে তাকালো। জাংকুক চাহনিটা বুঝতে পেরে দুই হাত থেকে কাছে আসার ইঙ্গিত দিলে ধীরে ধীরে বিছানার কাছে আসলো তে। মৌন অবস্থার ধার্য রেখে জাংকুকের পাশে শুলো, কিন্তু বুকের দিকে এগোনোর সাহস পেল না। জাংকুক তের অপ্রস্তুত মুখটা দেখে অভয় দিয়ে বলল, ডান পাশটা ইনজিওর্ড, বাঁ পাশটা এখনো ফিট। এসোতে ভয় পেও না। তে আবার ব্যান্ডেজের দিকে তাকালো। বড় একটা ঢোক গিলে বলল, আপনার ঘুমের প্রয়োজন, আজকে থাকুক। জাংকুক তার ছেলের সাথে বাঁ ভুরু উঁচু করলো। সেই মেজাজেই বলল, তুমি আমাকে বাধ্য করার চেষ্টা করছো? আমার রাগ তুলে দিও না, আসতে বলেছি। কোনো কথা না বলে চলে এসো। কণ্ঠের দাপট দেখে নিয়ে যাওয়া বেলুনের মতো চলে আসলো তে। উন্মুক্ত বুকের বাঁ পাশটায় মুখ লুকিয়ে চোখ বন্ধ করলো। সাথে সাথে বলপূর্ণ হাত দুটো দুই দিক থেকে জড়িয়ে ধরলো। ছোট্ট ছানার মতো কুটিসুটি মেয়েটাকে ঢেকে দিল। তার মাথায় আঙুল বুলিয়ে বুলিয়ে ঘুমের জন্য ইশারা করলো। বৃষ্টির শব্দ কমে এসেছে। বাইরে এখন প্রচুর ঠান্ডা। সেই ঠান্ডা হাওয়াটা ফাঁক ফোঁকর পেয়ে রুমের ভিতরে ঢুকছে। রুমের ঠান্ডা পরিবেশে চোখ জোড়ানো ঘুম আসছে। জাংকুক ঘুমের জন্য চোখ বুঝতেই হঠাৎ বুকের কাছে কান্নার দমকটা টের পেল। তাড়াতাড়ি মুখটা নিজের দিকে তুলতেই প্রশ্ন করল, তুমি কাঁদছো? তের চোখে স্পষ্ট কান্নার আভাস। জাংকুক কিছু বলার পূর্বেই তে অশ্রু মাখা চোখে ধরা গলায় বলল, ওনার কবরটা কোথায় দেওয়া হয়েছে? বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে জাংকুক। আজ উত্তরের ঝুলিটা আসলেই খালি।